আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব দশম শ্রেণীর পর্ষদের যে টেস্ট পেপারটা রয়েছে তার হিস্ট্রি থেকে যোধপুর পার্ক বয়েজ স্কুল থেকে 124 নম্বর পেজে যে সেটটা রয়েছে তার 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। আর এর আগেই কিন্তু আমি এবিটিএ থেকে তোমাদের 8টি সেট করে দেখিয়েছি, এখনও 2টো সেট দেবো। তাই সেই ভিডিওগুলো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। আর এই পর্ষদের টেস্ট পেপার থেকে আমি কিন্তু জিওগ্রাফি এবং হিস্ট্রি থেকে মোট 10টা করে সেট করাবো। আজ থেকে শুরু করে দিলাম, চলো। অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর তোমরা জানো পর্ষদের টেস্ট পেপার এবং এবিটিএ টেস্ট পেপার থেকে 60 থেকে 70% কিন্তু কমন থাকে। তাই এবিটিএ টেস্ট পেপার 10টা থেকে 15টা সেট, আর তার সঙ্গে পর্ষদের টেস্ট পেপার কিন্তু 10টা থেকে 15টা সেট কিন্তু তোমরা ভালো করে করবে। চলো শুরু করা যাক। অবশ্যই খাতা পেনে নোট ডাউন করবে। চলো, 1 নম্বর কোশ্চেন কী বলছে, সামরিক ইতিহাস বলতে কী বোঝো? অ্যান্সার দেখো, মানব সভ্যতার ইতিহাসে রাজনৈতিক জীবনের গুরুত্ব অপরিসীম। যুগ যুগ ধরে রাজনৈতিক জীবনে যুদ্ধ এবং যুদ্ধের পদ্ধতিগত বিবর্তন গভীরভাবে প্রভাব ফেলেছে। যুদ্ধ এবং যুদ্ধ পরিচালনার পদ্ধতিগত বিবর্তনের বিবরণী হলো সামরিক ইতিহাস। যদুনাথ সরকারের মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া, সুবোধ ঘোষের ভারতীয় ফৌজের ইতিহাস সামরিক ইতিহাসের কিন্তু উল্লেখযোগ্য উদাহরণ। 2 নম্বর কোশ্চেন কী বলছে, এবিটিএ কোশ্চেন পেপারে এই কোশ্চেনটা অনেকগুলো সেটাই দেখা গেছে। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? অ্যান্সার দেখো, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্বগুলি হলো, 1 নম্বর বলছে সংবাদপত্র কিভাবে জনমত গঠনে সাহায্য করে তা জানা যায়। 2 নম্বর, ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালোচনার বিভিন্ন দিক ফুটে ওঠে। 3 নম্বর, 19 শতক ও 20 শতকে ভারতের জাতীয়তাবাদের উদ্ভব, প্রচার ও স্বাধীনতা আন্দোলনের কথা জানা যায়। 4 নম্বর, 19 শতকে এদেশের সমাজ ও ধর্মের ক্ষেত্রে যে সমস্ত কুসংস্কার ছিল তার বিরুদ্ধে সমাজ সংস্কারক ও ধর্ম সংস্কারকরা কীভাবে সোচ্চার হয়েছিলেন তা কিন্তু জানা যায় এই সংবাদপত্রের মাধ্যমে। তাই কিন্তু সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। 3 নম্বর কোশ্চেনটা আমার কাছে রেডি করা নেই, তাই পরের সেটে দিয়ে দেবো। 4 নম্বর কোশ্চেন বলছে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এবিটিএতে অনেকগুলো সেটেই কিন্তু এটা দেখা গেছে। অ্যান্সার কি বলছে না, পণ্ডিত মধুসূদন গুপ্ত ছিলেন একজন বাঙালি ব্রাহ্মণ, অনুবাদক এবং আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি পাশ্চাত্য চিকিৎসায়ও প্রশিক্ষিত ছিলেন এবং 1836 সালে কলকাতা মেডিকেল কলেজ ভারতে প্রথম মানব ব্যবচ্ছেদ করার কৃতিত্ব অর্জন করেন। সুশ্রুতের প্রায় 3000 বছর পরে তিনি পুনরায় কিন্তু সব ব্যবচ্ছেদ এগিয়ে আসেন। 19 শতকের বাংলায় তিনিই প্রথম বাঙালি সব ব্যবচ্ছেদকারী ডাক্তার, যার হাত দিয়ে এক নতুন যুগের সূচনা হয়েছিল ভারতীয় চিকিৎসা বিজ্ঞান। 5 নম্বর কোশ্চেন বলছে ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী ছিল? না, হাজী শরীয়তুল্লাহ ও তার পুত্র দুদুম মিয়া পরিচালিত ফরাজি আন্দোলন পরবর্তীকালে নোয়া মিয়ার আমলে জনপ্রিয়তা হারিয়ে নিছক একটি ধর্মীয় আন্দোলনে পরিণত হয় এবং শেষ পর্যন্ত ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর পয়েন্টে বলছে যোগ্য নেতৃত্বের অভাব। না, শরীয়তুল্লাহ ও দুদুম মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলনে নেতৃত্ব প্রদান করার মতো যোগ্য নেতৃত্বের অভাব ফরাজি আন্দোলনের ব্যর্থতার কিন্তু প্রধান কারণ। নেতৃত্ব দেওয়ার কেউ না থাকায়, মানে যোগ্য প্রতিনিধিত্ব না করতে পারায় এই ব্যর্থতা কিন্তু সরাসরি প্রভাব ফেলেছিল ফরাজি আন্দোলনে। 2 নম্বর কী বলছে না, ধর্মীয় সংকীর্ণতা। দুদুম মিয়ার মৃত্যুর পর তার পুত্র নোয়া মিয়া জমিদার ও ইংরেজদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের পথ থেকে সরে এসে ধর্মীয় সংগ্রামে মনোনিবেশ করে। ফলে এই আন্দোলনের জনপ্রিয়তা নষ্ট হয় এবং নিছক ধর্মীয় বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। 3 নম্বর বলছে যে কোনো দুটো দিলেই হবে, ওই উপরের দুটোই দিয়ে দেবে। 3 নম্বরটা আলোচনা করে রাখি, রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। দুদুম মিয়ার মৃত্যুর পর এই আন্দোলন ব্রিটিশ শাসন বিরোধী কর্মসূচি থেকে বিচ্ছিন্ন হয়ে দুর্বল হয়ে পড়ে। 6 নম্বর কোশ্চেন কী বলছে, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? অ্যান্সার দেখো, কোল বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার কোলদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে এক অঞ্চল গঠন করে এবং ওই অঞ্চলে, এটা দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে পৃথক অঞ্চল গঠন করে এবং ওই অঞ্চলে কোলদের প্রচলিত প্রথা চালু করেন। এটাই কিন্তু দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে কিন্তু পরিচিত, আর এর জন্যই এই দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গড়ে তোলা হয়। 7 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা তো অসংখ্য, মানে অনেকগুলো টেস্ট পেপারে, এবিটিএ টেস্ট পেপারে অনেকগুলোই সেটাই কিন্তু পাওয়া গেছে। 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? অথবা দিয়ে কোশ্চেনটা আসতে পারে, সভা সমিতির যুগ বলতে কী বোঝো? অ্যান্সার দেখো, 19 শতকের মাঝামাঝি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদ জেগে ওঠে।
জাতীয়তাবাদের বিকাশের শুরুতে ভারতীয়রা উপলব্ধি করে যে অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার। এই প্রেক্ষাপটে 19 শতকে দেশের বিভিন্ন প্রান্তে কতগুলি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। এইভাবে 19 শতকের দ্বিতীয়ার্ধ জুড়ে বেশ কিছু রাজনৈতিক সংগঠন কিন্তু গড়ে ওঠায় ডক্টর অনিল শীল এই শতককে সভা সমিতির যুগ বলে কিন্তু অভিহিত করেছেন। আর সভা সমিতির যুগ কেন বলা হয় এই সময়টাকে? এই সময় কিন্তু অসংখ্য সভা সমিতি গড়ে ওঠে। কলকাতা, মাদ্রাজ, হ্যাঁ, এইসব জায়গাগুলোতে কিন্তু অসংখ্য সমিতি গড়ে ওঠে। তার জন্য এই সময়টাই কিন্তু ডক্টর অনিল শীল সভা সমিতির যুগ বলেছেন। 8 নম্বর কোশ্চেন বলছে ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? অ্যান্সার দেখো, সুকুমার চিত্রাঙ্কনের সঙ্গে সঙ্গে চিত্রকলাতেও গগনেন্দ্রনাথ ঠাকুর পারদর্শিতার পরিচয় রাখেন। 20 শতকের দ্বিতীয় শতকে রাজনৈতিক ও সামাজিক ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের উপলক্ষ করে তিনি কিন্তু ব্যঙ্গচিত্র অঙ্কন করেন। হ্যাঁ, 1 নম্বর পয়েন্টে এটা বলছে। 2 নম্বর পয়েন্টে কী বলছে না, শিক্ষা ব্যবস্থার ত্রুটি, পণ প্রথা, ধর্মীয় কুসংস্কার, নারী প্রগতি, সাহেবিয়ানা, অসহযোগ আন্দোলন প্রভৃতি বিষয়ের পাশাপাশি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্তরঞ্জন, প্রফুল্লচন্দ্র রায়, অ্যানি বেসান্ত প্রমুখ ব্যক্তিদের নিয়ে ব্যঙ্গচিত্র তিনি অঙ্কন করেছিলেন। তার দ্বিতীয় ব্যঙ্গচিত্র সংকলন অদ্ভুত লোক মুদ্রিত হয়েছিল তার প্রতিষ্ঠিত লিথো মেশিন দ্বারা। আর 3 নম্বর হচ্ছে বঙ্গীয় ঘরানার শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন ব্যঙ্গচিত্রে তৎকালীন ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কিন্তু 3 খণ্ডে প্রকাশিত অদ্ভুত লোক, বিরূপ বস্তু এবং নয়া হুল্লোড় কিন্তু প্রচলিত। আর এইগুলো ব্যঙ্গের মাধ্যমে তিনি প্রকাশ করতেন, কার্টুনের মাধ্যমে, বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে। তার জন্যই কিন্তু গগনেন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গচিত্রের জনক বলা হয়। 4 নম্বর পয়েন্টটা তোমরা দেখে নেবে, 3টে পয়েন্ট দিলেই হয়ে যাবে। এখানে কি বলছে, এটা 10-এর দাগের কোশ্চেন। জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্সার দেখো, জমিদার সভা এবং ভারত সভা উভয়ই মূলত রাজনৈতিক সংগঠন। তবে এই সংগঠন দুটি গড়ে তোলার উদ্দেশ্য বিশ্লেষণ করলে এদের মধ্যে মৌলিক পার্থক্য স্পষ্ট হয়ে যায়। জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য কি? 1 নম্বর পার্থক্য, জমিদার সভা হলো ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন যা 1838 সালে প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ভারত সভা তৈরি হয় কিন্তু 1876 সালে, অনেকটা দেরিতেই। 2 নম্বর কি না, জমিদার সভা প্রতিষ্ঠিত হয় দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে, কিন্তু ভারত সভা প্রতিষ্ঠিত হয় মূলত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রমুখের সহযোগিতায়। 3 নম্বর, এই দুটো দিলেই কিন্তু হবে। 3টে আমি আলোচনা করে দিয়েছি। জমিদার সভার প্রধান উদ্দেশ্য ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা। অন্যদিকে ভারত সভার উদ্দেশ্য ছিল আপামর ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা করা। 10 নম্বর কোশ্চেন, ওটা 9 নম্বর কোশ্চেন ছিল, এটা 10 নম্বর কোশ্চেন। কী বলছেন, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? এই কোশ্চেনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটাও এবিটিএ টেস্ট পেপারের অসংখ্য সেটে কিন্তু ছিল। কি বলছে, অ্যান্সার দেখো, ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিলেন ভারতের দ্বিতীয় এমডি এবং খ্যাতনামা প্রথম হোমিওপ্যাথিক চিকিৎসক। তিনি 1876 খ্রিস্টাব্দে 29শে জুলাই কলকাতার বউবাজার স্ট্রিটে আইএসিএস প্রতিষ্ঠা করেন। তার দৃঢ় চিত্ততায় ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা ও চর্চার পথ সুগম হয়। আইএসিএস যে এক্সাম বোর্ড, সেটা কিন্তু প্রতিষ্ঠা করে। 11 দাগে কী বলছে না, একা আন্দোলন শুরু হয় কেন? এই আন্দোলনের একজন নেতার নাম লেখো। একা আন্দোলন কেন শুরু হয়েছিল না, 1921 থেকে 22 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে কংগ্রেস ও খিলাফতি নেতাদের উদ্যোগে এবং মাদারি পাসির নেতৃত্বে হরদই, সীতাপুর, বারাজ, বারবাকি জেলায় যে কৃষক আন্দোলন শুরু হয় তা কিন্তু একা আন্দোলন বা একতা আন্দোলন নামে কিন্তু পরিচিত। আর এদের নেতার নাম এই যে মাদারি পাসি আছে, দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে হরদৌ, সীতাপুর। তাহলে হরদৌয়ের নেতৃত্বে কিন্তু এগুলো প্রচলিত হয়েছিল। নামকরণ কি না, আন্দোলনকারীরা ঐক্যবদ্ধ থাকার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করায় এই আন্দোলন কিন্তু একা আন্দোলন নামে পরিচিত। একা আন্দোলনের কর্মসূচি, শপথ পাঠ, কৃষকরা মাটিতে, এটা একটু বড় করে লেখা আছে কারণ এটা 4 নম্বরেরও আসার একটা সম্ভাবনা আছে, তার জন্য কিন্তু আমি বড় করে দিয়ে দিয়েছি, যাতে তোমরা 4 নম্বর আসলেও তোমাদের কিছু না যেন সমস্যা হয়। মাটিতে গর্ত করে জল রেখে তাকে গঙ্গা জল বলে মনে করত এবং সেই জল ছুঁয়ে তারা নিম্নে বর্ণিত শপথ গ্রহণ করত। 1 নম্বর বলছে জমি বেদখল হলে তারা জমি ছাড়বে না। 2 নম্বর, রেকর্ডভুক্ত নির্দিষ্ট খাজনা ছাড়া অতিরিক্ত কিছু দেওয়া হবে না। 3 নম্বর, রসিদ ছাড়া খাজনা দেওয়া হবে না। 4 নম্বর, বাটাই বা শস্যের ভাগ দ্বারা খাজনা না দিলে টাকায় খাজনা দেওয়া হবে। 5 নম্বর, বেগার প্রথা বন্ধ করা হবে। 6 নম্বর, গ্রামে সংগঠিত বিবাদ পঞ্চায়েতে
মীমাংসা করা হবে। আর 7 নম্বর, যে কোনো পরিস্থিতিতে কৃষকদের মধ্যে একতা রক্ষা করতে হবে। আর জাতীয় কংগ্রেস ও একা আন্দোলন, প্রাথমিক পর্যায়ে কংগ্রেস ও খিলাফতি নেতাদের নিয়ন্ত্রণে। তোমরা মূলত 2 নম্বরের কোশ্চেন যদি আসে এই পর্যন্ত 7 নম্বর পয়েন্ট পর্যন্ত লিখে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কিন্তু যদি 4 নম্বরে আসে তাহলে কিন্তু বাকিটা লিখবে। জাতীয় কংগ্রেস ও একা আন্দোলন, প্রাথমিক পর্যায়ে কংগ্রেস ও খিলাফতি নেতাদের নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তীকালে একা আন্দোলন কংগ্রেসের নেতৃত্বে নিয়ন্ত্রণ মুক্ত হয়ে নিজস্ব পথে চলা শুরু করে। মাদারিপাসি ও অন্যান্য অনুন্নত শ্রেণীর কিষাণ নেতা এই আন্দোলনকে কিন্তু তাদের নিজস্ব পথে পরিচালিত করায় কংগ্রেস এই আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একা আন্দোলনে হিংসার প্রকাশ, একা আন্দোলন ক্রমে হিংসাত্মক হয়ে ওঠে। কুমায়ুন অঞ্চলের সংরক্ষিত অরণ্য জ্বালিয়ে দেওয়া হলে এবং জমিদার ও তালুকদারদের গৃহ আক্রান্ত হলে সরকার দমন নীতি প্রয়োগ করে একা আন্দোলন দমন করে। 12 নম্বর কোশ্চেন, আলুরি সীতারাম রাজু কে ছিলেন? আলুরি সীতারাম রাজু কে ছিলেন? অ্যান্সার দেখো না, আলুরি সীতারাম রাজু অন্য নাম ছিল আলুরি রামপারাম রাজু, রামচন্দ্র রাজু এবং আল্লুরি সীতারাম রাজু এই নামে কিন্তু তিনি বিখ্যাত। তিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। রাজু 1922 থেকে 24 সালের ব্রিটিশ রাজের বিরুদ্ধে রামপা বিদ্রোহের নেতৃত্ব দেন। রামপা বিদ্রোহ যে গড়ে উঠেছিল সেটা কিন্তু এই আলুরি সীতারাম রাজুর নেতৃত্বে, যা গড়ে উঠেছিল বিভিন্ন উপজাতীয় নেতা এবং তাদের অন্যান্য সমর্থকদের দ্বারা। স্থানীয় জনগণের নিকট তিনি মান্য বিরুদ্ধ হিসাবে কিন্তু পরিচিত ছিলেন। 13 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, রশিদ আলী দিবস কেন পালিত হয়? এটাও কিন্তু টেস্ট পেপারে অনেকগুলো সেটাই ছিল। রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়। তার প্রতিবাদে 1946 খ্রিস্টাব্দের 11 থেকে 13ই ফেব্রুয়ারি কলকাতায় গণ আন্দোলন হয় এবং 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস কিন্তু পালিত হয়। 14 নম্বর কোশ্চেন, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সার দেখবে, দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হলো, আচ্ছা আর একটা কথা বলে নিই, তোমাদের কিন্তু জিওগ্রাফি থেকে 10টা সেট আর হিস্ট্রি থেকে 10টা সেট হয়ে গেলে আমি কিন্তু একটা সাজেশন দিয়ে দেবো। আগের বারে দেখেছো যারা এই চ্যানেলটি রীতিমতো ফলো করো তারা কিন্তু দেখেছো আমি 20 থেকে 25টা কোশ্চেন দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু তোমরা 10টা কমন পেয়েছিলে। এবারে কিন্তু 11টাই কমন পাওয়ার সম্ভাবনা থাকবে, তাই কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই মন দিয়ে দেখবে। আর সাজেশন, লাস্ট মিনিট সাজেশন যেটা, সেটাও কিন্তু অবশ্যই দেখবে। চলো শুরু করা যাক। কী বলছে, দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল হচ্ছে নিম্নরূপ। 1 নম্বর কী বলছে, নারী শিক্ষার উন্নয়ন। 2 নম্বর, নারীদের কুপ্রথার কবল থেকে মুক্ত করা, নারীবাদী চেতনা তৈরি করা। 4 নম্বর কী বলছে না, রাজনৈতিক ও সামাজিক সচেতনতা জাগানো। 5 নম্বর, নারীদের বিপ্লবী সংগ্রামের জন্যে তৈরি করার লক্ষ্যে এবং নারীদের সাহস এবং শক্তি বাড়ানোর জন্য এখানে শরীরচর্চা, লাঠি খেলা, অস্ত্র চালানো ইত্যাদি কিন্তু শেখানো হতো। 15 নম্বর কোশ্চেন, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর উত্তরাধিকার সূত্রে ধর্মগুরুর পদ লাভ করে নমশূদ্রদের রাজনৈতিকভাবে সংগঠিত করেন। এজন্য তিনি নমশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গড়ে তোলেন। এছাড়া নমশূদ্রের রাজনৈতিক ও সামাজিক উন্নতির জন্য গড়ে ওঠে নিখিল বঙ্গা নমশূদ্র সমিতি ও বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন, বেঙ্গল ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন প্রভৃতি। এর আন্দোলনেরই ফলেই কিন্তু 1919 সালের আদমশুমারিতে নমশূদ্র আইনটি স্বীকৃত হয় ও নমশূদ্র নাম ও আইনি স্বীকৃতি পায়। তার উদ্যোগে 3952টি বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। মেয়েদের ধাত্রীবিদ্যা ও নার্সিং ট্রেনিং দেওয়ার বন্দোবস্ত হয় কিন্তু এর মাধ্যমে। 16 নম্বর কোশ্চেন কী বলছে, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্সার দেখবে, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি ভারতের স্বাধীনতা লাভের পর থেকেই উঠতে শুরু করে। এই দাবির যৌক্তিকতা বিচারের 1953 খ্রিস্টাব্দের স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ ফজল আলীর সভাপতিত্বে KM পানিকর ও হৃদয়নাথ কুঞ্জুরকে নিয়ে রাজ্য পুনর্গঠন কমিশন কিন্তু গঠিত হয়েছিল। এই ছিল তোমাদের পর্ষদের টেস্ট পেপারের ফার্স্ট সেট থেকে হিস্ট্রি থেকে 2 নম্বরের সকল কোশ্চেনের প্রশ্ন উত্তরগুলো। এরপরে কিন্তু পরের যে সেটটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দেবো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক প্রদান করবে। আর তার সঙ্গে যারা চাইছো যে ভৌতবিজ্ঞান থেকে যে সেটটা আছে সেটার 2 নম্বরের কোশ্চেনগুলো আমি করিয়ে দিই,
তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।